প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ডিবি কার্যালয়ে মঙ্গলবার যেতে হবে মুসা বিন শমশেরকে। মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি। মামলার ঝামেলা কাটিয়ে শুটিং ফিরলেন পরীমণি। ছিনতাইকারী কবলে পড়ে আহত নাইলা নাইম। ঘরে ঘরে বোবা কান্না, সংসার চালানোই এখন দায়, বললেন রিজভী। এবার দেখুন বিস্তারিত সংবাদ। ডিবি কার্যালয়ে মঙ্গলবার যেতে হবে মুসা বিন শমশেরকে। সম্প্রতি ভুয়া অতিরিক্ত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ধনকুবের মুসা বিন শমশেরকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার দুপুরের পর ডিবি কার্যালয়ে আসতে বলা হয়েছে। জানা গেছে সেখানে কাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মুসা বিন শমশেরকে। প্রতারক আব্দুল কাদের ধনকুবের মুসা বিন শমশের আইন উপদেষ্টা ছিলেন। এ বিষয়ে ডিবির উপকমিশনার মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, রোববার মুসা বিন শমশের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার মুসাকেও ডাকা হয়েছে। ডিবি সূত্র জানায়, ৭৭ বছর বয়সী মুসা নানান রোগে আক্রান্ত। এছাড়াও তিনি করোনার টিকা নেননি। অসুস্থতার কারণে তাকে সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। তবে তাকে মঙ্গলবার দুপুরে খাবার শেষ করে কার্যালয়ে আসতে বলা হয়েছে। আসা না আসার বিষয়ে তিনি কোনো নিশ্চয়তা দেননি। তবে ডিবি ধারণা করছেন প্রতারণার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি হাজির হবেন। ডিবি জানায়, দীর্ঘ ১৪ বছর ধরে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আব্দুল কাদের। নানান অভিযোগের ভিত্তিতে ৭ অক্টোবর মিরপুর ৬ নম্বরের বাসা থেকে বাইরে যাওয়ার সময় গ্রেফতার হন তিনি। একই সঙ্গে আরও ৩ জন গ্রেফতার করা হয়। তারা হলেন সততা প্রপার্টিজের চেয়ারপারসন ও আব্দুল কাদেরের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী ছোয়া, অফিসের ম্যানেজার শহীদুল আলম ও অফিস সহায়ক আনিসুর রহমান। এদিকে মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি। ময়মনসিংহের ভালুকা উপজেলায় কুপিয়ে মা মরিয়ম বেগমকে হত্যার দায়ে ছেলে মোহাম্মদ মোস্তফাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০,০০০ টাকা জরিমানাও করা হয়। সোমবার ১১ অক্টোবর দুপুর ১২:৩০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবির উদ্দিন ভুইয়া জানান, ২০১৮ সালের ২৩শে ডিসেম্বর ভালুকা উপজেলার জমিরদিয়া ডুগুলিয়া পাড়া এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় মাকে দা দিয়ে কুপিয়ে খুন করে ছেলে মোহাম্মদ মোস্তফা। ঘটনার ওই দিনই নিহতের অন্য ছেলে শাহজালাল বাদী হয়ে ৫ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এদিকে মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে মোহাম্মদ মোস্তফাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। এরই প্রেক্ষিতে সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার ১১ অক্টোবর অভিযুক্ত মোস্তফার মৃত্যুদণ্ডের রায় দেন বাংলাদেশের আদালতের বিচারক। এদিকে মামলার ঝামেলা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন পরীমণি। ঢালিউডের বর্তমানে আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমণি আগস্ট মাসের শুরুর দিকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর আর কোনো শুটিংয়ে দেখা যায়নি এই তারকাকে। আসেনি কোনো নতুন সিনেমা। তার ভক্তরা অপেক্ষায় ছিলেন মামলার সব ঝামেলা কাটিয়ে শুটিংয়ে ফিরবেন পরী। অবশেষে গিয়াসউদ্দিন সেলিমের নতুন সিনেমা গুনিন দিয়ে ফিরলেন তিনি। ১১ অক্টোবর থেকে শুরু করেছেন দৃশ্যায়নের কাজ। সেখানে আছেন সিনেমার শিল্পীরা। সেলিম জানান, তার সিনেমার শুটিং হবে ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে। এতে প্রথম দিন থেকেই অংশ নেওয়ার কথা রয়েছে ছবির ২ প্রধান শিল্পী শরীফুল রাজ ও পরীমণির। যদিও এসব তথ্য গোপন রাখতে চান মনপুরা খ্যাত এই নির্মাতা। তিনি বলেন, পরীমণি শুটিং করছেন শুনেই চারিদিকে হইচই পড়ে গেছে। লোকে লোকারণ্য, বাজার বসে গেছে রীতিমতো। সেজন্য একটু বেকায়দায় আছি। বাধ্য হয়ে শুটিংয়ের নতুন লোকেশনটা গোপন রাখতে চাইছি। শান্তিতে কাজটা করতে চাই। গুনিন সিনেমায় পরীরাজ ছাড়া অভিনয় করবেন ইরেশ জাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম প্রমুখ। এটি নির্মিত হচ্ছে দেশীয় একটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য। এদিকে ছিনতাইকারী কবলে পড়ে আহত নাইলা নাইম। ছিনতাইকারী কবলে পড়ে আহত হয়েছেন মডেল ও দন্ত চিকিৎসক নাইলা নাইম। গত রোববার ১০ অক্টোবর সকালে মগবাজার রেল ক্রসিংয়ে তার উপর আক্রমণ করে ছিনতাইকারীর দল। এ সময় তিনি স্কুটিতে ছিলেন। স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন এই মডেল। গতকাল ফেসবুকে পুরো ঘটনা বর্ণনা দিয়ে নাইলা নাইম লিখেছেন, দুপুরবেলা ১১:৪৫ মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেন চলে যাওয়ার পরে ট্রেনের সিগন্যাল ছেড়ে দেওয়ার পর রেল ক্রসিং পার হওয়ার সময় ২ জন কালো মতন ছেলে দৌড়ে এসে আমার গায়ে জড়ানো সামনের দিকে মোবাইল এবং টুকটাক রাখার যে ব্যাগ সেটা টানা হেঁচড়া শুরু করে। পিকআপ কমানো ছিল, কারণ রেল ক্রসিং পার হচ্ছিলাম। সে অবস্থায় ওদের টানাটানি কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। একজনের হাতে ধারালো কোনো একটা কিছু থাকায় প্রকাশ্যে অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিল না, এবং আমি পড়ে যাওয়ার পরেও ছেলেটা ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল। পরে বাইক থামিয়ে ৩ জন মানুষ দৌড়ে এসে আমাকে তুলে দেয়।
তিনি আরও বলেন, দিনের আলোতে সবার সামনে, এত মানুষের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। বামের দ্রুতগামী পিকআপের নিচে আমি পড়ে যেতে পারতাম। যদি পিকআপটা টান দিত তাহলে কোনোইতে আঁচড় লেগেছে, হয়তো অল্পের উপর দিয়ে বেঁচে গিয়েছি। কিন্তু এগুলোর সমাধান আসলে কোথায়? এই বিষাক্ত শহরে আমি আর থাকতে চাই না। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে রাতারাতি পরিচিতি পান নাইলা নাইম। ক্যারিয়ার শুরুর আগে পশ্চিমা সংস্কৃতির আদলে নাইলার এসব ছবি বেশ বিতর্ক ছড়ায়, যদিও পরবর্তীতে বিজ্ঞাপন ও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এসেছেন তিনি। ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করার ইচ্ছে ছিল নাইলার। ডেন্টাল কলেজে পড়ার সময় তিনি মডেলিংয়ে জড়িয়ে পড়েন। এরপর আস্তে আস্তে ভিট ইউ গট দ্য লুক প্রতিযোগিতায় তিনি শীর্ষ 10-এ নিজের জায়গা করে নেন। ঢাকার দুটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন আলোচিত এই মডেল। এদিকে ঘরে ঘরে বোবা কান্না, সংসার চালানোই এখন দায়, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আয়ের তুলনায় দ্রব্যমূল্যের লাগামহীন উল্লম্ফন ঘটায় মধ্য ও নিম্ন আয়ের মানুষ নীরবে আর্তনাদ করছে। ঘরে ঘরে চলছে বোবা কান্না, সংসার চালানোই এখন দায়ী হয়ে পড়েছে। তিনি বলেন, নিশিরাতের ভোট ডাকাত সরকার নির্লিপ্ত, ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি এই সরকারের কোনো রকম যে দায়িত্ব আছে সেটি তারা মনে করে না। জনগণের প্রতি তাদের কোনো দয়া মায় নেই। তাই আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। বিএনপির নেতা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মধ্য স্বত্বভোগীরা যারা লাভবান হচ্ছে তারা সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত। বাজারে সরকারের কোনো নজরদারি নেই, তাদের নজর লুটপাটে। তিনি বলেন, বর্তমানে এক শ্বাসরুদ্ধকর দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে দেশের মানুষের জীবন। রাষ্ট্রীয় লুটেরা দস্যুদের পায়ের তলে অশ্রুপাত করছে মানবতা। রিজভী বলেন, করোনার অভিঘাতে মানুষের আয় রোজগার যখন টানাপোড়েন অবস্থা, তখন হু হু করে বাড়ছে নিত্যপণ্যের বাজার দর। খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, তরিতরকারি, মাছ, মাংস, পোলট্রি, মুরগি, ডিম, চিনি, দুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অপরিহার্য দ্রব্যগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন, এবং ক্রমে এসব পণ্য সংগ্রহ অসম্ভব হচ্ছে দরিদ্র মধ্যবিত্ত মানুষদের জন্য। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলও বৃদ্ধি করা হয়েছে পাল্লা দিয়ে। গতকালও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর পেছনে রয়েছে সরকারের প্রচ্ছন্ন মদদে আওয়ামী লীগের কালোবাজারি মুনাফাখোর মজুদদার সিন্ডিকেট। তিনি আরও বলেন, বর্গীরা যেমন আগে বাংলাদেশে আসতো, লুট করে চলে যেত, এরাও ঠিক একইভাবে লুট করছে। বিদেশে তাদের বৃত্ত তৈরি করছে এবং সেখানে দেশের সম্পদের পাহাড় গড়ছে। বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী নিজেরাই ব্যবসায়ী এবং এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত।